নমস্কার, আমি তরুণ ঘোষ। জর্জ সোরসের ছেলে এরিক সোরস তিনি এসে ঢাকায় মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। সেই নিয়ে চারদিকে একটা হইচই। এখন একটা কথা আছে হিন্দিতে, আ ব্যাল মুঝে মার। ব্যাল কেন এই কথাটা বেরিয়েছে, ব্যাল কেন মুঝে মার? ব্যালের সামনে মানে মোষের সামনে দাঁড়িয়ে লাল কাপড় দেখাচ্ছে, মোষ একেবারে গুঁতিয়ে একেবারে ওপরে উঠিয়ে দিয়েছে। সেটা আমি পরে আপনাদের বলছি কেন এই কথাটা আমি বললাম, হিন্দিতে এই আপ্তবাক্য যেটা আছে কেন আমি বললাম। এখন খবর যেটা বেরিয়েছে, এনডিটিভি ওয়ার্ল্ড যেটা দিয়েছে, ট্রাম্প বিদেশি সাহায্য বন্ধ করার পর জর্জ সোরসের ছেলের সঙ্গে দেখা করলেন বাংলাদেশের ইউনূস। মোহাম্মদ ইউনূস বলেছেন যে অ্যালেক্স সোরসের সাথে তার কথোপকথন ছিল বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন এবং ভাইরাল অর্থনৈতিক সংস্কারের বিষয়ে। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতৃত্বে বুধবার উপদেষ্টার সাথে বাংলাদেশের অর্থনীতির পুনর্গঠনের প্রচেষ্টা, লুটপাট এবং সম্পদের সন্ধান, ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা করার জন্য দেখা করেছেন প্রধান উপদেষ্টার অফিস একটি অনলাইন পোস্টে বলেছে। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের হাঙ্গেরিয়ান জন্মগ্রহণকারী জর্জ সোরসের দ্বারা প্রতিষ্ঠিত তার ছেলে অ্যালেক্স সোরস এখন চেয়ারম্যান। অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি ওএসএফ এর প্রেসিডেন্ট বিলাইকার নওরোজির অন্তর্ভুক্ত প্রতিনিধি দল গতকাল ঢাকায় সাইবার নিরাপত্তা, রোহিঙ্গা সংকট এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করেছে, স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। বৈঠকে অ্যালেক্স সোরস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রচেষ্টার প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দেন এবং বলেছিলেন যে শিক্ষার্থীদের আন্দোলন যা গত আগস্টে হাসিনা শাসনের পতনের দিকে পরিচালিত করেছিল, দেশের অন্য একটি নতুন পথ নির্ধারণের জন্য দুর্দান্ত সুযোগ খুঁজে দিয়েছে। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, মিস্টার সোরস মিস্টার ইউনূসকে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য এবং বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কার আনার জন্য প্রশংসা করেছেন। নোবেল বিজয়ী নেতা ও ওএসএফকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে বিগত হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সম্পর্কে অনেক ভুল তথ্য রয়েছে। মিস্টার ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহ পরে অক্টোবরে নিউ ইয়র্কে সোরসের সঙ্গে তার শেষ দেখা করেছিলেন। একটি ইনস্টাগ্রাম পোস্টে মিস্টার সোরস মিটিং থেকে তাদের ছবি শেয়ার করার সময় মিস্টার ইউনূসকে আমার বাবার একজন পুরনো বন্ধু বলে অভিহিত করেছিলেন। জর্জ সোরস, যিনি বিশ্বজুড়ে জাতীয়তাবাদের বিস্তারকে মোকাবিলা করতে বিলিয়ন ব্যয় করেছেন, তার বিরুদ্ধে বেশ কয়েকটি দেশে শাসন পরিবর্তনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। গত বছর বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন ও মার্কিন হস্তক্ষেপের অভিযোগ যা উঠেছিল, যদিও মার্কিন সরকার তা প্রত্যাখ্যান করেছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা তখন শেখ হাসিনার পদত্যাগের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন কোনো ধারণা ছিল সম্পূর্ণ মিথ্যা বলেছিলেন। এখন জর্জ সোরসের টোটাল সম্পত্তি হচ্ছে 25 বিলিয়ন। এই 25 বিলিয়ন এবং জর্জ সোরস কিন্তু ওই ডিপ স্টেটের একটা অংশ, যেখানে আপনার আর্মস ফ্যাক্টরিগুলো রয়েছে, আর্মস সেক্টর, ফার্মা সেক্টর, আইটি সেক্টর, যারা এই ডিপ স্টেটের অংশ, তাদের অংশ হচ্ছে গিয়ে জর্জ সোরস। এবং তারা তো এগিয়ে আসতে পারে না, তারা এগিয়ে দেয় জর্জ সোরসকে এবং জর্জ সোরস এই সমস্ত ডিপ স্টেটের কাজকর্মগুলো জর্জ সোরস করেন, মানে পরিচালনা করেন। আপনাদের মনে আছে যখন ডক্টর ইউনূস যখন সুইজারল্যান্ডে গিয়েছিলেন, সুইজারল্যান্ডে যাওয়ার পর তিনি সুইজারল্যান্ডে একটা টিভি সাক্ষাৎকারে তিনি একটা বক্তব্য রেখেছিলেন। সেটা প্রায় কাঁদো অবস্থায় তিনি বলেছিলেন, আমি যদি দেশে না ফিরি তাহলে কিছু মনে করো না, আমার কিছু দায়বদ্ধতা আছে, ওখানে আমার সাহসী বন্ধু বান্ধবরা রয়েছে, তারা সবকিছু সামলে নেবে। আমি ভিডিওটা পুরনো আমি রেখে দিয়েছিলাম, এই ভিডিওটা একবার চালিয়ে দিচ্ছি, আপনাদের
মানে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তারপর কি হয়েছিল, কেন তিনি আবার ফিরে এলেন, সেই প্রসঙ্গে আসছি। If I don't come back, please forgive me. My friends are there. They are brave friends. I'm a brave person too. Think for me. এই সাক্ষাৎকারটি দেশে বিদেশে সারা জায়গায় যখন প্রচারিত হতে আরম্ভ করলো, তখন আমাদের এই যে ডিপ স্টেট যারা আছে, বাইডেন, হিলারি ক্লিন্টন, ব্লিনকিন্টন, ওবামা, প্লাস ফার্মা সেক্টর, আর্ম ডিলার সেক্টর, তারপর আইটি সেক্টর, তাদের যে মাথারা সব মিলে আবার জর্জ সোরসকে ফোন করে যে কিছু একটা করো, এ তো মোহাম্মদ ইউনুস তো আর ফিরবে না। তখন জর্জ সোরস ওখান থেকে এই ইন্টারভিউটা দেখার পর একটা ফোন করেন আমাদের ডক্টর ইউনুসকে। তারপরেই ডক্টর ইউনুস দেশে ফেরার ব্যাপারে মনস্থির করেন, এবং তখন সোরস কথা দিয়েছিলেন যে আমার ছেলেকে আমি মানে ঢাকাতে পাঠাবো আপনার পাশে দাঁড়ানোর জন্য, আপনি কোনো রকম চিন্তা করবেন না, ডিপ স্টেট যেমন আপনার সঙ্গে ছিল তেমনি আছে তেমনি থাকবে। এ তো গেল একটা কাহিনী। এবার দ্বিতীয় হচ্ছে, আমি কেন বললাম বেল মুঝে মার। এখন এই যে ডিপ স্টেট আছে তাকে ভাঙার জন্য ডোনাল্ড ট্রাম্প অ্যালন মাস্ককে কাজে লাগিয়ে দিলেন, তাকে দিয়ে টুইটার কেনালেন, কিনিয়ে এদের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রচার করলেন। এই যে 2020-তে 2020-24 যে ইলেকশনটা ছিল, সেই ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পকে হারানোর পেছনে প্রধান ছিল এই সোরস অ্যান্ড ডিপ স্টেট। ফলে এই ডিপ স্টেটের ওপরে এবং সোরসের ওপরে বিস্তর রাগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। সেই সোরসের ছেলে সোরসের হয়ে প্রতিনিধিত্ব করতে ঢাকায় গিয়েছেন ইউনুসের সঙ্গে দেখা করতে। এবার বিষয়টা বুঝুন, এক তো ইউনুস 2016-তে হারানোর জন্য $500 মিলিয়ন দিয়েছিলেন হিলারি ক্লিন্টনকে। তারপর 2020 সালে হারানোর জন্য জর্জ সোরস ডিপ স্টেটের সঙ্গে হাত মিলিয়ে পুরো ট্রাম্পকে ফেলার জন্য উঠে পড়ে লেগেছিলেন এবং ট্রাম্প হেরেছিলেন। এইবারে ট্রাম্প একেবারে প্রথম থেকে ঠিক করে নিয়েছিলেন যে আমার পেছনে লেগেছে ডিপ স্টেট, সুতরাং ডিপ স্টেটকে ভাঙতে গেলে আমার একটা ধনুকুবের দরকার। তাই তিনি একটা ধনুকুবেরকে দিয়ে তিনি অ্যালন মাস্ককে দিয়ে তিনি এই স্যান্ডেলটা কিনিয়ে ব্যাপক প্রচার করলেন, করে তিনি নির্বাচনে একেবারে ভূমিধস যাকে বলে তিনি একটা জয়লাভ করলেন। এবার জয় পর সিংহাসনে বসেই তার প্রথম কাজ হলো শত্রু নিকেশ। একে একে তিনি যা বলেছিলেন সেইগুলো তিনি করেছেন। এবার শত্রু নিকেশে তিনি নামবেন। এই শত্রু নিকেশে একটা মানে লিস্ট যা আছে, সেই লিস্টের মধ্যে কিন্তু ডক্টর ইউনুসের নাম আছে, এবং সেই ডক্টর ইউনুসের সঙ্গে এবার যোগাযোগ করেছে একেবারে সোরস, জর্জ সোরসের ছেলে। সুতরাং 2-2 4 মিলে গেছে। এইবার যে রাগটা দ্বিগুণ ছিল সেটা হয়ে গেল চতুর্গুণ। তাই বলছি, হিন্দিতে যে কথাটা আছে, বেল মুঝে মার, মোষের সামনে দাঁড়িয়ে একেবারে খেপা মোষের সামনে দাঁড়িয়ে লাল কাপড় নাড়ানো, মোষ এসে এক গুঁতো ওপরে চলে যাও। তা এই এখন যদি ডক্টর ইউনুস তিনি যদি অন্ধকার গুহার দিকে তিনি চলে যান, নিজেই হাঁটতে হাঁটতে অনির্দিষ্ট একটা রাস্তা ধরে তিনি একটা কালো অন্ধকার গুহার দিকে হাঁটছেন, তাকে কে বাঁচাবে? তার মাথায় আমাদের বড় ঠাকুর ভর করেছে, না হলে পরে এই সমস্ত ভুল অন্তত উনি করতেন না। এখন ওনার ব্যাপার, পাটা ওনার, লেজে কাটবেন না মাথায় কাটবেন উনি এখন নিজে স্থির করবেন। তবে এই ঘটনাটা যে ট্রাম্প খুব একটা ভালোভাবে নেবে না, এবং এর প্রতিক্রিয়া খুব শিগগির দেখতে পাবেন এই প্রতিক্রিয়া। কাল পরশুর মধ্যে ট্রাম্পের একটা টুইট দেখবেন, সেই টুইটটা কিন্তু খুব ভয়ঙ্কর টুইট হবে।
সেটা কিন্তু আপনারা জেনে রাখুন, আমি আপনাদের দিয়ে দেবো। ট্রাম্পের প্রত্যেকটা টুইট আমি ফলো করি, আমি দিয়ে দেবো। অ্যালন মাস্কের টুইটও ফলো করি, আমি যদি হয় তাহলে আমি দিয়ে দেবো। এবং জর্জ সোরসের টুইটও আমি ফলো করি, সেটাও আমি দিয়ে দেবো। যেটা আমার হাতে আসবে সেটাই আমি দিয়ে দেবো। তবে ফল খুব একটা ভালো হবে না। রাজনৈতিক গতিবিধি কিন্তু বাংলাদেশের একটা চোরা গলিতে ঢুকে পড়ছে, যে গলি থেকে বেরোবার কোনো পথ নেই। সেখানে বুঝতে পারছি সমন্বয়কেরা যে এখন কিন্তু এই গলি থেকে বেরোতে গেলে এখন পালাতে হবে। আগে শুনেছিলেন সার্জিস পদত্যাগ করেছে, এখন শুনছি আরো দুজন নাকি সমন্বয়ক নাকি নাহিদ আর কে একজন পদত্যাগ করেছেন। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে যা ঘটনা ঘটবে আমি আপনাদের বলে দিলাম এই সপ্তাহের মধ্যে, এই আপনার আজকে বৃহস্পতিবার তো, শুক্র শনি রবির মধ্যে যা ঘটনা ঘটবে, একটা বড় বোমা ফাটবে আর কি ট্রাম্পের পক্ষ থেকে, আমি আপনাদের সঠিক সময় জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।